সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে এসেছি। সার্জিস আলম কি প্রাণে বেঁচে ফেললেন, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। সার্জিস আলম এই মুহূর্তে বাংলাদেশের তারুণ্যের একটা ক্রেজ হওয়ার কথা, কিন্তু আসলে ক্রেজ কিনা সেটি বড় প্রশ্ন। কারণ তারা মনে করছে দেশকে নতুন করে স্বাধীন করেছে। এই স্বাধীনতার একজন নায়ক, মহানায়কদের একজন অন্যতম সার্জিস আলম। এই সার্জিস আলম সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল। তিনি গতকালকে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে চায়ের আড্ডায় গিয়েছিলেন। তিনি নিজেও ফেসবুকে জানিয়েছেন যে তিনি চায়ের আড্ডায় গিয়েছিলেন। কিন্তু চায়ের আড্ডায় গিয়ে যে ঘটনাটি ঘটল, সংক্ষুব্ধতা থেকে ক্ষুব্ধতা থেকে একদল স্টুডেন্ট, তারা ছাত্রই হবে, সংক্ষুব্ধ হয়ে ভিডিও ফুটেজে যেটি দেখছি যে গণধোলাই দিয়েছে কিনা সে ব্যাপারেও আমরা সন্ধিহান। ভিডিও ফুটেজগুলো আপনাদেরকেও আমি যদি একটু দেখাই, প্লিজ একটু দেখুন, তারপরে আমরা আবার কথা বলি। দর্শক, ভিডিও ফুটেজ দেখলেন, ক্লোজ শটে দেখলেন, লং শটে দেখলেন, এগুলো আসলে সব মোবাইলে ধারণ করা। এটি বিশেষ প্রফেশনাল ক্যামেরাম্যান বা প্রফেশনাল ক্যামেরা এগুলো ধারণ করা নয়, যার কারণে ফুটেজগুলো এমন। তো সার্জিস আলম গণধোলাইয়ের শিকার হয়েছেন কিংবা গণধোলাইয়ের শিকার হননি, ধরে নিলাম তিনি বেঁচে ফিরে এসেছেন, কিন্তু তাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ঘটনা ঘটবার কারণে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন ছাত্র কাতরাচ্ছে। পরে সার্জিস আলম ওই ঘটনা থেকে ফিরে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এটি ছাত্র দল ঘটিয়েছে। ছাত্র দলকেও ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে এমন হুমকি দিয়েছেন। ছাত্রলীগকে টোকাই লীগ বলেছেন। আসলে টোকাইকে দেশের মানুষ বুঝতে পারছে। সার্জিস আলম এই মুহূর্তে একজন বিরাট নেতা। আমি বলতে চাই যে সরকারি দল নেতা। কারণ হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারটির আচরণ কোনোভাবেই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার নয়। এটি একটি দলীয় সরকারের আচরণে দুষ্ট। এখন দলীয় কার? দলীয় জামাতের, এবং এদের সরকারি দল অনেকগুলো আছে, জামাত জোট এবং তাদের সাথে যে দলগুলো, এবং সদ্য গঠিত নয়া 9 দিনও হয়নি, 28 তারিখ গঠিত হয়েছে, 6 তারিখ আজকে কথা বলছি। এই দলটির সমর্থিত সরকার হচ্ছে ইউনূস সরকার। কারণ ইউনূস সরকার বারবার বলেন যে ছাত্ররা আমাকে পদে বসিয়েছেন। কোন ছাত্ররা? যে ছাত্ররা এই রাজনৈতিক দল গঠন করলেন, এবং এই রাজনৈতিক দলটি যে গঠন হবে সেটি ইউনূস বিদেশে গিয়েও বলেছেন। তো সেই জায়গায় সরকারি দলের নেতা সার্জিস আলমের এই সময় এমন একটা ক্রেজ থাকার কথা। আমি শুরুতেই যেটি বললাম যে সারা দেশে যেখানেই যাবে না কেন উষ্ণ অভিনন্দনে অভিনন্দিত হবার কথা। তারুণ্যের ক্রেজ, কারণ দেশ স্বাধীন করেছেন তারা বলছেন। তথাকথিত আমরা মানি না, আমাদের স্বাধীনতা 71, অর্থাৎ আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে বলছে তারা দেশ নতুন করে স্বাধীন করেছে। এজন্যই এবং তাদের বিগত 6-7 মাসে তাদের অ্যাক্টিভিটিসে বাংলাদেশের মানুষ সংক্ষুব্ধ। এমনকি যে ষড়যন্ত্রের মাধ্যমে জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছিল, ষড়যন্ত্র, এটাকে আন্দোলন বলা যাবে না, ষড়যন্ত্রটি হয়েছিল, তাতেও ছাত্র সমাজও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ,
পুরো ছাত্র সমাজও বুঝতে পারছে যে তাদেরকে একটা ধোঁকা দেওয়া হয়েছিল এবং নানা বঞ্চনা করা হয়েছে, বঞ্চনা করা হচ্ছে। তারই বহিঃপ্রকাশ হচ্ছে সার্জিস আলমকে, এটিকে কি বলবো, সার্ভিস দিয়ে দিয়েছে। যেখানে উষ্ণ অভিনন্দনে অভিনন্দিত করবার কথা সেখানে জনরোষে পড়ছে। এমনটা যদি হয় তাহলে সার্জিস আলমরা রাজনীতি করবেন কিভাবে? তবে রাজনীতি করতে গেলে মার খেতে হবে, গণধোলাই হতে পারে, এমনকি জেলে যেতে হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু সার্জিস আলম তো জেলে যাবেন না, যেহেতু তিনি সরকারি দলের নেতা। সরকারি দলের নেতা হিসেবে তিনি বরঞ্চ হুমকি দিয়েছেন যে যারা এই সহিংস ঘটনা ঘটেছে তাদেরকে বিচারের আওতায় আনবে এবং ছাত্রলীগের পরিণতি বরণ করবে। তিনি ইঙ্গিত করেছেন ছাত্র দলের প্রতি, এবং সেখানে ছাত্র ছিল কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু আমরা যে ভিডিওটি দেখলাম তাতে তো মনে হলো সবাই ছাত্র। এই যে ছাত্র জনতা নামে মব ক্রিয়েশন তো আমরা দেখছি। তো সবকিছু মিলিয়ে সার্জিস আলমরা আসলে আগামীর রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে পদে পদে বাধাগ্রস্ত হবেন। একটা বিরাট সুযোগ ছিল একটা প্রচলিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপির বাইরে একটা তৃতীয় পক্ষ, একটি তৃতীয় শক্তি উত্থানের, কিন্তু সেই সুযোগ, সেই আশায় গুড়ে বালি। এই সার্জিস আলমরা পক্ষপাত দোষে দুষ্ট, এই সার্জিস আলমরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, এই সার্জিস আলমরা ষড়যন্ত্রকারী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে। আগামী দিনে তারা স্বপ্ন দেখছেন যে এমপি হবেন, সংসদে যাবেন, মন্ত্রী হবেন ইত্যাদি। তাদের কেউ কেউ যদিও বা মন্ত্রী হঠাৎ দখলদার সরকারের মন্ত্রী পরিষদে আছেন। তো সেই জায়গা থেকে তারা যে স্বপ্ন দেখছেন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই স্বপ্ন দুঃস্বপ্নে যে পরিণত হচ্ছে এটি বসুন্ধরার ঘটনা সেটিই প্রমাণ করে। এবং আগামী দিনগুলোতে এটি নিশ্চিত করে বলা যায়, হলফ করে বলা যায়, এই রাজনৈতিক দলটি এনসিপি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বাধাগ্রস্ত হবে। তারা রাজনীতিতে দাঁড়াতেই পারবে না। আমরাও চাই রাজনীতির গুণগত পরিবর্তন হোক। প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আমরাও দেখেছি, সেখানে নানা রকম সমস্যা আছে। আমি খানিক আগে বললাম একটা তৃতীয় ধারার, একটা পরিচ্ছন্ন ধারার উত্থানের সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ অন্ততপক্ষে আমাদের ভাগ্যাকাশে এমন সুযোগ আসবে না। আমাদেরকে পুরনোদের নিয়েই থাকতে হবে, আওয়ামী লীগকে নিয়ে থাকতে হবে, বিএনপিকে নিয়ে থাকতে হবে। তবে আমরা প্রত্যাশা করি যে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যদি দুর্বৃত্ত থাকে, দুষ্টমি থাকে, এই দুর্বৃত্ত মুক্ত রাজনীতি করবেন তারা। কারণ আমরা এই যে সার্জিস আলমদের মতো নতুন রাজনৈতিক তারা বন্দোবস্ত বলে, এগুলো বন্দোবস্ত, এই ভাষাগুলো আমার কাছে কেমন যেন জামাতি শিবিরি ভাষা মনে হয়। আমরা এগুলো চাই না, আমরা দেশের মানুষ এগুলো চাই না। আমরা পুরনোদের শুদ্ধ হবার প্রত্যাশা করি। কারণ আমরা বাংলাদেশ আজকে যে অবস্থায় দাঁড়িয়ে গেছে, বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, বাংলাদেশ আফ্রিকা মহাদেশের উগান্ডা বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এখন এই মুহূর্তে সেনাপ্রধান সফরে আছে, ওই ধরনের দেশ। আমি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কথা এই জন্য বলছি যে জাতিসংঘ বলছে এই মুহূর্তে সবচেয়ে পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি এই দেশটি। বাংলাদেশ কিন্তু সেদিকেই যাচ্ছে, নানা রকম ঘটনা দুর্ঘটনা ঘটছে। কাজেই এই ধরনের ধ্বংসাত্মক সার্জিস আলমদের বাংলাদেশের রাজনীতিতে স্থান হবে না। বসুন্ধরার ঘটনা সেটি প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে যেখানেই যাবেন না কেন সেখানেই বাধাগ্রস্ত হবেন। আমরা প্রত্যাশা করব যে পুরনো রাজনৈতিক দলগুলো পরিচ্ছন্ন হবেন। যে পরিচ্ছন্ন হবেন সেই জনগণের ম্যান্ডেট পাবে, যে পরিচ্ছন্ন হবে না সে পাবে না। আমরা তো দেখছি, বিএনপিকে দেখছি এই মুহূর্তে বিএনপি কি করছে সারা বাংলাদেশে, কিংবা বিএনপি কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। দেশটি যে উগান্ডার পথে যাচ্ছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পথে যাচ্ছে, সেদিকেই যাচ্ছে, নানান সূচক সেটি বলছে। পৃথিবীর বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে যাচ্ছে।
এই যে রিসেন্ট যে মুহূর্তে কথা বলছি, গতকালকেও খবর পাওয়া গেল রোহিঙ্গাদের যে আর্থিক সহায়তা দেওয়া হতো জাতিসংঘ থেকে, সেটি অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। কি অবস্থা হবে একবার চিন্তা করুন। আগামী মাস দুয়েকের মধ্যে বাংলাদেশে একটা মহা দুর্ভিক্ষ যে চলে আসবে, সেটিতে কোনো সন্দেহ নাই। সেই জায়গায় বিএনপি এই মুহূর্তে রাজনীতি করতে পারছে। বিএনপি কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে? আমরা কোনো দায়িত্বশীল ভূমিকা দেখছি না। আমরা চাই বিএনপি যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে, বিএনপিও যেন একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের রাজনীতির আকাশে আবির্ভূত হয়, কলঙ্কমুক্ত দল হিসেবে আবির্ভূত হয়। কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না। আওয়ামী লীগ এই মুহূর্তে ক্রিয়াশীল নেই। আওয়ামী লীগকেও বলবো, আওয়ামী লীগও যেন পরিচ্ছন্ন একটা আওয়ামী লীগ হিসেবে আসবার সুযোগ পাবে, খুব শীঘ্রই পাবে। কিন্তু আমরা প্রত্যাশা করব যে পরিচ্ছন্ন একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে। গতকালকের যে ঘটনাটি, এবং এ নিয়ে একটা ধারণা সবাই কিন্তু পেয়েছেন, রাজনৈতিক দলগুলো পেয়েছেন, সাধারণ মানুষও পেয়েছেন। কে দিয়েছে ধারণাটা? খোদ সরকার প্রধান ডক্টর ইউনূস দিয়েছেন। উনি একাধিকবার গত কয়েক সপ্তাহের মধ্যেই, খুব বেশি দিন দেরি নয়, গত এক সপ্তাহ দুবার অন্তত উনি বলেছেন যে এই বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে, ডিসেম্বরের মধ্যে। স্পষ্ট করে তারিখ ঘোষণা করেননি, কিন্তু সে ধরনের একটা ঘোষণা উনি দিয়েছেন। এবং নির্বাচন কমিশনকে আমরা দেখেছি, তারাও বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, এটা মাথায় রেখেই তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এ পর্যন্ত আমরা সবাই জানি। কিন্তু এর মাঝে আজকে একটা নতুন খবর আমরা দেখতে পেলাম। সেই খবরটা কি, যে সরকার থেকে পদত্যাগ করা উপদেষ্টা, যিনি নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন, তিনি সম্প্রতি রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউটা আজকে বিভিন্ন মিডিয়াতে আমি দেখতে পেলাম। এবং সেখানে উনি কী বলেছেন? তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি, দেশ এখনো অস্থিতিশীল, তাই এবছর নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। তিনটা সেন্টেন্স আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই তিনটা সেন্টেন্স নিয়ে আমি কথা বলবো আজকে। আসলে সেটা হলো, উনি প্রথমত বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। কেন পারেনি? এই প্রশ্নটা আমি করতে চাই। 7 মাস হয়ে গেছে, 7 মাসেও আপনি জনগণের নিরাপত্তা কেন পুরোপুরি নিশ্চিত করতে পারেননি? এটা কি আপনাদের ব্যর্থতা নয়? এই ব্যর্থতা থেকে বের হয়ে আসতে আপনারা কি খুব কার্যকর কোনো পদক্ষেপ নিতে পেরেছেন? আপনি যদি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন আর বলেন যে কিছু তো হলো না, কেন হলো না, এর জন্য কে দেয়, তাহলে তুমি ফল আসবে না। আপনাকে তো জাগতে হবে, আপনাকে তো হাঁটতে হবে, আপনাকে তো জনগণের কাছে যেতে হবে, আপনাকে জানতে হবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কাদের, তারা কেন দায়িত্ব পালন করছে না, কারণটা জেনে তার প্রতিকার করতে হবে। তার কোনটা আপনি করেছেন? আপনি মানুষের জীবনের নিরাপত্তার চেয়ে বড় আর কি থাকতে পারে? আপনি সেই নিরাপত্তাই নিশ্চিত করতে পারছেন না বলে আপনাদের সঙ্গে এতদিন থাকা ব্যক্তি আজকে ডিক্লেয়ার করছেন। আপনারা স্বীকার করছেন না, কিন্তু উনি স্বীকার করে দিয়েছেন। সরকারের জন্য এর চেয়ে বড় ব্যর্থতার প্রমাণ আর কি থাকতে পারে? দ্বিতীয় বাক্যে উনি বলেছেন যে দেশ এখনো অস্থিতিশীল। 7 মাস পরেও বলে দেশ এখনো অস্থিতিশীল। আর তৃতীয় বাক্যটা, তাই এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। প্রথম প্রশ্ন হলো, দেশটা যে অস্থিতিশীল সেই কথাটা কিন্তু অনেকেই বলেছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে দেশের স্থিতিশীলতা আনাটা সরকারের দায়িত্ব এবং সরকার সেটা পারছে না। কেন পারছে না সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আমি নিজেও অনেক কিছু বলেছি, অনেক কিছু দেখিয়ে দিয়েছি। আমার আলাপ বাদ দেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার কথা বাদ। বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো বল দিয়েছে। আপনারা সেই পথে যাননি কেন? গেলে আপনাদের মান সম্মান যাইতো? আজকে তো আপনাদেরই লোকই বলতেছে দেশ অস্থিতিশীল। তারপরে এই লোকে আবার ভার্ডিক্ট দিচ্ছে যে এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। এইটার ক্ষেত্রে আমার একটা অন্য ধরনের আপত্তি।
অন্য ধরনের আপত্তি এখানে যে নির্বাচন কঠিন হবে কি হবে না সেটা সরকার বলবে। মিস্টার নাহিদ ইসলাম, ইউ আর নো মোর ইন গভর্নমেন্ট। আপনি এখন বাংলাদেশের মানে নিবন্ধিত 42 থেকে 43টা রাজনৈতিক দল আছে, আপনি তাও না, আপনি একটা অনিবন্ধিত রাজনৈতিক দল। আপনি নিবন্ধন পেতেও পারেন, নাও পেতে পারেন আইন অনুযায়ী দেখতে গেলে। তো আপনি পাবেন, হয়তো আশা করছেন, আপনাদের ক্ষমতা আছে, হয়তো পাবেন। নিবন্ধন না পেলে আপনার নির্বাচনে অংশ নিতে পারবেন না দলীয়ভাবে। তো আপনি ভার্ডিক্ট দেওয়ার কে যে নির্বাচন কঠিন হবে? আপনি এখনো ভুলতেই পারছেন না যে আপনারা সরকারে নাই, আপনি সরকারে নাই। অথবা হয়তো আপনাদের মধ্যে এমন কিছু কাজ করছে যে আপনারা সরকারে অফিসিয়ালি না থেকেও সরকারে আছেন। এই দুটোই তো খারাপ। আমরা গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন এই বছরই দিবেন, আপনি বলছেন নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। তার মানে প্রধান উপদেষ্টার যে মূল্যায়ন, সেই মূল্যায়নের সঙ্গে আপনি প্রথম দ্বিমত পোষণ করলেন। এবং আমার জানা মতে দেশের অন্য কোনো পলিটিক্যাল পার্টি এখনও প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সঙ্গে, ডিসেম্বরে নির্বাচন হতে পারে এই বক্তব্যের সঙ্গে অন্য কোনো পলিটিক্যাল পার্টির লিডার অথবা পলিটিক্যাল পার্টির কর্মীরা দ্বিমত পোষণ করেননি। ডিসেম্বরে নির্বাচন হোক এটা কেউ অপছন্দ করেননি। আপনি প্রথম আপনার বক্তব্য দিয়ে এক্ষেত্রে একটা সন্দেহের কথা বললেন। আচ্ছা, এবার আসুন আমরা ভাবি এমন একটা সন্দেহ উনি কেন করলেন? আসলে এই ছাত্রদের এই দলটা, তরুণদের এই দলটা অথবা নাহিদ ইসলামের এই দলটা আসলে তারা কি চায়? এই ধরনের সন্দেহের মাধ্যমে তারা আসলে তাদের মনের যে আকাঙ্ক্ষাটা সেটা ব্যক্ত করে দিয়েছে। সেই আকাঙ্ক্ষাটা কি? তারা আসলে সময় চায়। তারা তাদেরকে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য আরও একটু সময় চায়। তারা মনে করছে যে যতই দিন যাবে ততই আমরা আরও গুছিয়ে নিতে পারবো, ততই আমাদের দলের স্ট্রেংথ বাড়বে। যদি 2 দিন পরেও আমরা নির্বাচন করি তাহলে 2 দিনের একটা বাড়তি বেনিফিট আমরা পাবো। এটা কিন্তু খারাপ না। এটা খারাপ না কেন? এটা তাদের দলের পক্ষ থেকে চিন্তা করে তাদের দলের জন্য ভালো, এবং উনি ওই দলের প্রধান হিসেবে নিজের দলের জন্য ভালোটাই চাইবেন। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং আমি জানি, আমি যতটুকু বুঝি, তাহলে এসে এখন এই পলিটিক্যাল অ্যারিনাতে 2 ধরনের ধারা বিরাজ করছে। একটা ধারা হলো তারা মনে করে যদি দ্রুত নির্বাচন হয় তাহলে তাদের সুবিধা হবে। এই ধারার শিরোমণি হলো বিএনপি। মানে বিএনপি মনে করে এখন যদি দ্রুত নির্বাচন হয় তাহলে তাদের জন্য সুবিধা হবে। দেশের জনগণ এখনও তাদেরকে পছন্দ করে অথবা সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন তারা পাবে। আর বিএনপি এটা মানে কিনা আমি জানি না, যে যতই দেরি হবে তাদের জন্য ঝামেলা বাড়তে থাকবে। এটা কেন বাড়বে সেটাও বলি। এটা বাড়বে এ কারণে যে বিভিন্ন মাঠ পর্যায়ে বিএনপির অনেক লোকজন কিন্তু নানা ধরনের চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। বিএনপি কেন্দ্রীয়ভাবে চেষ্টা করছে সেগুলো থামানোর জন্য, অনেককে বহিষ্কার করছে, অনেক কিছু তারা করছে, কিন্তু তাদের খুব একটা ফল হচ্ছে বলে মনে হয় না। নির্বাচন যদি দেরিতে হয় তাহলে এই জিনিসটা কিন্তু বিএনপি ছাড়া অন্য অনেক রাজনৈতিক দলের জন্য আমি মনে করি কিছুটা বাড়তি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। এটা গেল একটা বিষয়। আবার দেখুন, নির্বাচন দেরিতে করার জন্য এই যে নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন, এই কথাটা তো নির্বাচনকে উনি পিছিয়ে দিতে যাচ্ছেন, বোঝা যাচ্ছে। ওনার দলের উনি একাই না, কিন্তু আরও নেতা, যেমন গত 2 দিন আগে আমরা দেখলাম যে সার্জিস আলম একটা কথা বলেছিলেন যে হাসিনাকে ফাঁসির মঞ্চে ওঠানোর আগ পর্যন্ত নির্বাচনের কথা কাউকে ভাবতে উনি মানা করে দিয়েছেন। তার মানে উনি নির্বাচনটাকে আরও প্রলম্বিত করতে চান। ওনারা তো বিরোধী দলে আছেন, ওনারা তো মাঠে আছেন, ওনারা কেন এখন নির্বাচনটাকে প্রলম্বিত করতে চান? এই প্রশ্নটা কিন্তু অনেক উঠবে। এই কারণেই ওনারা চান যে যত দেরি হবে তত ওনাদের পক্ষে মাঠ গুছিয়ে নেওয়াটা সহজ হবে। সেই দিকে তারা যেতে যাচ্ছেন। এখন শেষ পর্যন্ত কি হবে? আগামী সময়ে এই জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা হয়েছে এবং এটা ইস্যু করে এবং অন্য নিষিদ্ধ সরকারের সঙ্গে নিশ্চয়ই বিরোধী দলগুলো বসবেন, সেখানে ওনারাও একটা দল হিসেবে বসবেন। বসার পর ওনারাও বলবেন নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হোক, আর অন্যরা বলবেন নির্বাচনটা ডিসেম্বরেই করা হোক। সরকার কোন দিকে যাবে? সরকার কাদের কথা শুনবে?
এই বিষয়টা কিন্তু সামনে আমাদের মতো দর্শক যারা আছেন তাদের জন্য দেখার বিষয়। আমরা দেখব সরকার আসলে কোন দিকে যান, এবং সরকার কোন দিকে যান তার উপর নির্ভর করে আমরা সরকারের কি চরিত্র সে সম্পর্কে একটা ধারণা করতে পারবো। দর্শকদের অনুরোধ করব আগামী দিনগুলোর জন্য সতর্ক দৃষ্টি রাখা। আপনারা দেখুন, বুঝুন এবং সিদ্ধান্ত নিন। আল্লাহ হাফিজ।